সিলিংয়ের মাধ্যমে এরপরে বর্তমান সময়ের একজন ওই যে আলাদিন সারাগের মতো একজন বাবা আছে, সেটা হলো গুগল বাবা। ওনাকে কোনো কিছু বললে উনি কিন্তু ফিডব্যাক দিয়ে দেয়। তো আমরা গুগল থেকেও হেল্প নিতে পারি। যে কোনো বিষয় জানার জন্য আমরা গুগলে সার্চ দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস আছে ইউটিউবে কিন্তু অনেক ট্রেনিং আছে, ডিরেক্ট সেলিংয়ের উপর অসংখ্য ট্রেনিং আছে। আপনি চাইলে ডিরেক্ট সেলিং থেকে কীভাবে সফল হওয়া যায় এটার জন্য ইউটিউবে সার্চ করতে পারেন এবং ওখান থেকে ভালো জ্ঞান অর্জনের হয়ে কিন্তু ওখানে আসতেছে। আর জ্ঞান অর্জন না করে কেউ যদি কাজে নামে, সেক্ষেত্রে আমি বলবো যে একজন ডাক্তারের মতো, একজন ডাক্তার সে কী করতেছে, উনি একজন পেশেন্ট দেখবেন। তো এখন পেশেন্টকে উনি দেখছে কি ওনার মানে শরীরটা পাটা একেবারে হয়ে গেছে, আপনার হলুদ হয়ে গেছে। উনি কী করছে, বলতেছে অবস্থা তো খুবই খারাপ, ওনার শরীরে বিষাক্ত যে একটু আপনি সামনে চলে আসেন, এখানে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের সুবিধা মতো বসে। প্লিজ একটু পরে ডাক্তার দেখলেন যে কি ওর পাটা একবার নীলা হয়ে গেছে, নীল রঙের আকার ধারণ করছে। তো উনি মনে করছে কি পায়ের মধ্যে মনে হয় বিষধর কোনো পোকামাকড় কামড় দিছে, এটা বিষাক্ত হয়ে গেছে। উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন যে পা কেটে ফেলাও। পরে পা কেটে ফেলা হলো। কিন্তু দেখা গেল যে পরবর্তীতে যে ওর লুঙ্গি থেকে রং উঠে পাটা কিন্তু নীল বর্ণের হয়ে গেছে। তাহলে তার অযোগ্যতার কারণে, তার জ্ঞানের অভাবের কারণে, অযোগ্য ডাক্তার হওয়ার কারণে সে না টেস্ট করে সে কিন্তু একটা বড় সিদ্ধান্ত চলে গেছে। ঠিক আমরা কিন্তু টিম পরিচালনার ক্ষেত্রে অনেক বড় বড় সিদ্ধান্ত আসবে, অনেক কিছু আমাকে মেনটেন করতে হবে। তাৎক্ষণিক আমাকে যদি বিচক্ষণতার পরিচয় আমার কিন্তু জ্ঞান থাকতে হবে, অনেক কিছু জানা থাকতে হবে, তাহলে আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবো। এজন্য আমি বলবো জ্ঞানের কোনো বিকল্প নেই। দেখেন, গিভ এ ম্যান এ ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ ডে, টিচ এ ম্যান টু ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ লাইফ টাইম। আপনি একজনকে একটা মাছ দিলেন, তাহলে তার একদিনের খাওয়ার ব্যবস্থা হলো। বাট আপনি তাকে মাছ ধরা শিখিয়ে দিলেন, তাহলে সে সারা জীবন লাইফ টাইম সে কিন্তু ধরে ধরে খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। তাহলে এখন আমরা কিন্তু লাইফ টাইম যদি টিকে থাকতে আমরা কিন্তু শিখতে হবে, শিখার কোনো বিকল্প নেই। তাহলে ইউ হ্যাভ টু রেডি ফার্স্ট ইউ আর সাকসেস দেন টিচ আদার। প্রথমে নিজে তৈরি হতে হবে, তারপরে আমি অন্যকে দিতে হবে। তাহলে প্রথম রেডি হতে হবে কি আমাকে, ফার্স্ট টাইম নিজেকে রেডি হতে হবে, এরপরে অন্যকে আমরা দেওয়ার জন্য যাব। আমি এখানে একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে ইট কি দিয়ে তৈরি হয়? ইট মাটি দিয়ে। ইট, হ্যাঁ, এটা মাটি দিয়ে তৈরি। চুলা কি দিয়ে তৈরি হয়? মাটির চুলা, কারণ সেটা কিন্তু মাটি দিয়ে তৈরি। তাহলে দেখেন ইট এবং চুলা দুটার ফরম্যাট প্রথম থেকে কিন্তু একই রকম। দুটাকে কিন্তু কোনো জায়গা থেকে মাটি আনি এটাকে গালাইয়ে একবারে অনেক মানে তৈরি করে তারপর আস্তে আস্তে ইটের খাসের মধ্যে বসায় ইট তৈরি করা হয়, আর চুলার ডাইসের মধ্যে বসায় চুলা তৈরি করা হয়। দুটো জিনিস তৈরি একই প্রক্রিয়া, একই সিস্টেম, একই রকম মাটি। বাট ইটটাকে দেখেন একটা পর্যায়ে আপনার তুষ করে এটাকে একসাথে আগুন দিয়ে এমনভাবে লাল করা হয়, পরবর্তীতে এটা পুড়ে এতটাই শক্ত হয়, এটাকে মানে বছর পানিতে পালা রাখলেও সেটা কিন্তু আর ক্ষয় হয় না, নষ্ট হয় না, এটা আরও স্ট্রং হয়, কিন্তু নষ্ট হয় না। কারণ এটাকে তৈরি করা হয়েছে সাকসেসের জন্য। সে একের পর এক গাঁথুনি দিয়ে আমরা 10 তলা 20 তলা পর্যন্ত আমরা কিন্তু ইটের উপর ভর করে কিন্তু আমরা চলি। আর চুলাকে কিন্তু ওয়ান টাইম ইউজ করার জন্য তৈরি করা হয়। চুলা শুধু অন্যের ব্যবহারের জন্য মাঝে মধ্যে সে ব্যবহার করে, ধরে আমরা রান্না করার জন্য ব্যবহার করি। তাকে যদি আমরা পানিতে যদি কিছুক্ষণ ভিজে রাখি, এটার অস্তিত্ব থাকবে? থাকবে না, এটা একসময় কিন্তু গলে যাবে। তাহলে ইট এবং চুলা দুটা একই রকম হলেও দুটা তৈরি হয়েছে কিন্তু মাটি দিয়ে। বাট এটা কিন্তু দুটা দুরকম, কারণ একটা যে সাকসেসের জন্য তৈরি হয়েছে, সফলতার জন্য তৈরি হয়েছে, আর আরেকটা শুধু আরেকজনের ব্যবহারের জন্য তৈরি হয়েছে। সে তাকে মাঝে মাঝে ব্যবহার করে, এই জন্য দুটা দুই রকম, মানে একই জিনিস তৈরি হইলেও সেটা কিন্তু একই স্থায়িত্বে থাকে না। ঠিক আমরা যদি সফলতার জন্য নিজেদেরকে তৈরি করি, নিজেরা যদি
ইটের জায়গায় থেকে যাই, ইটের জায়গায় আসি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সাকসেসের জন্য কাজ করব। আর যদি চুলার মতো হয়, মাঝে মাঝে কেউ আমাদেরকে ব্যবহার করলো, পরবর্তীতে আমরা গলে গেলাম, নিঃশেষ হয়ে গেলাম, তাহলে আমরা থাকতে হবে এটার জায়গায়, ইটের জায়গায়। ঠিক আছে, তাহলে আমরা তো ইনশাআল্লাহ রেডি সফলতার জন্য ইনশাআল্লাহ। এরপরে আসে নাম্বার 2 যে স্টেপ, সফলতার দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে ড্রিম অ্যান্ড গোল সেট আপ, অর্থাৎ স্বপ্ন নির্ধারণ। আমাদেরকে ড্রিম দেখতে হবে, সবাই একটা স্বপ্ন দেখে, সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে সৃষ্টি করছেন একটা স্বপ্ন দেখে, যে আমরা কি করব, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করব, সেটা অনেক কথা। মানে আল্লাহ কিন্তু কিছু না কিছু স্বপ্ন দেখে কিন্তু মানুষকে তৈরি করছে, বাট আমরা হয়তো স্বপ্নের জায়গায় নাই, ওই জায়গা থেকে অনেকে দূরে সরে যায়। এই জন্য আমরা কিন্তু আল্লাহ যে সাকসেসের কথা বলছি, সেই সাকসেসের জায়গায় আমরা নেই। তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু একটা ড্রিম আছে, কারো লং টার্ম ড্রিম, কারো শর্ট টার্ম ড্রিম, কারো মিড টার্ম ড্রিম। এখানেও আমাদেরকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে স্বপ্নের। আমরা 3টে স্টেপে ভাগ করব। প্রথম হলো শর্ট টার্ম ড্রিম, তারপরে হচ্ছে মিডল টার্ম, তারপরে হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম ড্রিমের মধ্যে কী কী থাকতে পারে, এটা সময় নির্ধারণ করলাম 1 বছর। 1 বছরের মধ্যে, আগামী 1 বছরের মধ্যে আমি নিজেকে কোন জায়গায় যেতে চাই এবং আমি কি কি পেতে চাই। অর্থাৎ আমি ধরেন লোনে আসি, লোন পেমেন্ট করতে চাই, ড্রেস কোড রেডি করতে চাই, একটা স্মার্টফোন কিনতে চাই, এরকম ছোটো ছোটো অনেকগুলো ড্রিম থাকে না, এই ড্রিমগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। এটা হচ্ছে শর্ট টার্ম ড্রিম। এরপরে মিড টার্ম ড্রিম। মিড টার্ম ড্রিম যেটা, সেটা হচ্ছে যেমন একটা বাইক, অনেকে স্বপ্ন থাকে যে আমি একটা মোটর বাইক কিনবো, অনেকে হয়তো একটা কার কিনবে, অনেকে হয়তো একটা বাড়ি করবে, বা একটু না এমনি ঘুমান সমস্যা নাই, কিন্তু ওকে ঘুমরাই না হয়, তাহলে আরেকজনের ক্ষতি হয়। তাহলে আমরা মিড টার্ম ড্রিম যেটা, সেটা আগামী 5 বছরের জন্য নির্ধারণ করতে পারি। যেমন গাড়ি, একটা মোটরসাইকেল, গাড়ি, বাড়ি, এগুলো কিন্তু মিড টার্ম ড্রিমের মধ্যে পড়ে। এরপরে যেটা লং টার্ম ড্রিম, সেটা হতে পারে আমি সোশ্যালগত অনেকগুলো কাজ থাকে না, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, অনেকে অনেক বড় স্বপ্ন দেখে, সেটা 10 বছরের মধ্যে একটা ড্রিম তৈরি করেন। এটা লিখিত আকারে, কিন্তু এটা মনে মনে রাখলে হবে না। স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু লিখিত আকারে একটা সিস্টেমে যেতে হবে। লিখে রাখলে, আর লেখাটা যদি আপনি প্রতিনিয়ত দেখে, চোখের সামনে পড়ে, তাহলে ড্রিমটাকে কিন্তু জাগ্রত হয় সবসময়, যে আমি এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কাজ করা দরকার। তখন আর কিন্তু অলসতা কাজ করে না, তখন সে কিন্তু কাজের পিছিয়ে দৌড়ায়, যে আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমার কিন্তু কাজ করতে হবে। এজন্য আমাদেরকে লিখে রাখতে হবে। অর্থাৎ প্রথমত আমাদেরকে জ্ঞান অর্জন, নাম্বার 2 হচ্ছে ড্রিম এবং গোল সেট আপ, এরপর নাম্বার 3 হচ্ছে আমরা যে বিজনেসটা করি, যাদেরকে নিয়ে আমরা পার্টনার হিসেবে কাজ করব, তাদের একটা লিস্ট তৈরি করা, অর্থাৎ গেস্ট লিস্ট। যেহেতু আমরা টিম নিয়ে কাজ করব, তাহলে একটা গেস্ট লিস্ট তৈরি করতে হবে। দেখেন, আপনি যখন একটা বাড়িতে অনুষ্ঠান করেন, এই অনুষ্ঠানে কিছু লোককে কিন্তু দাওয়াত দিতে হয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অনেককে কিন্তু দাওয়াত দেওয়া লাগবে। তো আমরা আগে প্রথমে বসে বসে একটা লিস্ট তৈরি করি যে কাকে কাকে বলবো। পরে যখন আমার বাজেটে বেশি চলে যায়, তখন আমরা একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করি যে না, তাহলে আমরা সবাইকে তো সম্ভব না, আমরা কিছু লোককে বাছাই করে নিয়ে আসি। তো এরকম প্রথমে একটা মানে কে আসবে কে আসবে না, কাকে পাবেন কাকে পাবেন না, একটা লিস্ট তৈরি করে ফেলেন। অনেক লম্বা একটা লিস্ট তৈরি করে ফেলেন, 100 থেকে 500 লোকের একটা লিস্ট তৈরি করেন। প্রথমত কাগজের মধ্যে লিখে ফেলেন, যার যার নাম পড়ে। এটার একটা শর্টকাট সিস্টেম আমি বলে দিব। যেমন কোন বুকে আমাদের কিন্তু অনেকেরই দেখা গেছে 1000, 1200, 1500 ব্যক্তির নাম আছে, আমরা ওখান থেকে নামগুলো লিখে ফেলি। এরপরে আসেন, অনেকে এই ফর্মুলা ইউজ করতে পারেন, A to Z পর্যন্ত লিখে এ নাম দিয়ে কি হয়, বি নাম দিয়ে কি হয়, এভাবে জেড নাম দিয়ে কি হয়, এভাবে আলফাবেট আকারেও কিন্তু আমরা গেস্ট লিস্ট তৈরি করতে পারি। এরপরে আসেন ভিজিটিং কার্ড। অনেকের ভিজিটিং কার্ড আমাদের পকেটে থাকে, আমাদের ব্যাগে থাকে, এখান থেকে কিন্তু আমরা লিস্টটা নিতে পারি, আমরা লিস্টে উঠাতে পারি। এরপরে সোশ্যাল মিডিয়া, সবচেয়ে জনপ্রিয় এবং বর্তমান সময়ের ইফেক্টিভ একটা সিস্টেম হচ্ছে সোশ্যাল মিডিয়া। এক একজনের ফেসবুক ফ্রেন্ডে অন্তত 4000 থেকে মানে 3, 4000, 5000 বন্ধু আছে, কিন্তু আমরা চাইলে ওই ফ্রেন্ড লিস্ট থেকে কিন্তু আমরা আস্তে 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 গেস্ট লিস্ট তৈরি করতে পারি, আমরা এখান থেকে সহযোগিতা নিতে পারি। আরেকটা সূত্র আছে ফ্রেন্ডস, সেখানে এটা একটা সূত্র, এফতে হচ্ছে ফ্রেন্ডস এবং ফ্যামিলি, আরতে হলো রিলেটিভ, আইতে হলো ইন্স্যুরেন্স ওয়ার্কার, এরপরে ইতে হলো এমপ্লয়ার, যারা চাকরি করে এরকম ব্যক্তি যাদেরকে আমি চিনি, তারপরে ডিতে হলো ডক্টর, এসতে হলো স্টুডেন্ট, যারা আমার আশেপাশে স্টুডেন্ট আছে। এরকম আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। এরকম একটা লম্বা লিস্ট তৈরি করবো, 100 থেকে 500 লোকের একটা লিস্ট তৈরি করব। ওখান থেকে এবার আমরা কী করবো, প্রায়োরিটি লিস্ট
বা সিলেকশন লিস্ট তৈরি করব। তো কিছু ব্যক্তিকে আমরা সিলেকশানে নিয়ে আসবো। এবার এখান থেকে শর্টকাট করেন, মানে 500 থেকে এবার নিয়ে আসবেন 50 থেকে 200 লোকের একটা শর্ট লিস্ট, ওদেরকে আমরা প্রায়োরিটি লিস্টে নিয়ে আসলাম। প্রয়োজনে আমরা স্টার মার্ক অবলম্বন করবো, যে যার কোয়ালিটি বেশি তাকে স্টার মার্ক বেশি দিব, যার কোয়ালিটি কম বা যার অনেকগুলো গ্যাপ আছে তাকে স্টার মার্ক কম দিব। এভাবে করে করে আমরা আস্তে আস্তে তাদের কাছে যাব। এরপরে সিলেকশন লিস্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, যে যার কাছে আমরা যাব তার আসলে অর্থনৈতিক অবস্থা কেমন, সে আমার পণ্য কেনার মতো তার এবিলিটি আছে কিনা, এই জিনিসটাও দেখতে হবে। এবং যাদেরকে নিয়ে আমরা কাজ করব তারা সৎ, পরিশ্রমী এবং শিক্ষিত কিনা। কারণ একটা লোকের আমি সিলেকশন করলাম, সে একবারেই অশিক্ষিত, এখন তাকে আমি সারা জীবন আসলে পরিচালনা করা কঠিন হয়ে যাবে। একটা নষ্ট গাড়িকে কত দূর ঠেলে নেওয়া যায়। এই জন্য যাকে নিয়ে আমি লং টাইম পথ চলবো তাকে একটু ওভাবে আমরা চাইতেছি পরিশ্রমী এবং শিক্ষিত হতে হবে। ন্যূনতম কি এসএসসি পাস হইতে হবে। এরপরে আসেন তাদের বয়স 18 প্লাস কিনা, আবার বাচ্চা টাচ্চা ধরে নিয়ে আসা যাবে না, অন্তত 18 প্লাস ম্যাচিউর যারা তাদেরকে নিয়ে যেতে হবে। এবং তার হাতে 2 থেকে 3 ঘন্টা সময় দেওয়ার মতো সময় আছে কিনা। অনেকে আছে একবারে ব্যস্ত, সে সময় দেওয়ার মতো টাইম তার হাতে নাই, তাইলেও কিন্তু আমি তাকে কাজে লাগাতে পারবো না। এই জন্য 2 থেকে 3 ঘন্টা অন্তত সময় দিতে পারবে কিনা। এরপরে তাদের আসলে স্বপ্ন আছে কিনা, যে জীবনে ভবিষ্যতে কিছু করার মতো তার স্বপ্ন আছে কিনা, এরকম ব্যক্তি। আর সবচেয়ে প্রায়োরিটি দেবো আমরা, বর্তমান সময়ে অনেকেই আছে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত, ডিরেক্ট সেলিংয়ের সাথে, কিন্তু অন্য কোম্পানিতে তেমন ভালো করতে পারে নাই বা কোম্পানি টিকে নাই, হ্যাঁ, কিন্তু অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে আমরা কাজে লাগিয়ে খুব দ্রুত ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা প্রায়োরিটি লিস্ট করার সময় এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। এরপর নাম্বার যে 5, সেটা হলো এবার আমরা তাকে আমন্ত্রণ জানাবো। তাহলে আমাদের সিলেকশন লিস্ট তৈরি হয়ে গেছে, কাকে কাকে আমন্ত্রণ জানাবো। এবার আমরা 1 বাই 1 তাদের কাছে যাব, তাদেরকে বলবো যে ভাই, মানে এক একজনের আমন্ত্রণের সিস্টেম এক এক রকম। আমি যদি আমার মতো করি তাহলে এরকম যে ভাই, আমি একটা সিস্টেমের সাথে আছি, আমরা এই স্বাস্থ্য বিষয়ক প্রোডাক্ট সেল করতেছি, আপনি চাইলে আমাদের সাথে আপনিও সেল করতে পারেন। মানে যাকে যেভাবে বলার তাকে ওভাবে বলে কিন্তু আমরা আমন্ত্রণটা জানালাম। জানানোর পরে তাকে, সে আসলো আমার অফিসে, আসলো সে বা আউটলেটে আসলো, আসি দেখলো, প্রোডাক্ট দেখলো, এরপরে সে জানতে চায় যে বিষয়টা কী, কীভাবে কী। তখন আমি তাকে যদি 1:1 বসি, প্ল্যান শো করলাম, অথবা আমাদের কোনো সেমিনার আসলে তাকে সেমিনারে ঢুকে দিলাম। বিজনেস সেমিনার সে দেখলো, আমরা এখানে কী কী মার্কেটিং ফর্মুলায় কাজ করি, সে ওই সেমিনারটা দেখলো বা প্ল্যান শোটা দেখলো, মার্কেটিং প্ল্যানটা দেখলো। দেখার পরে সে এখান থেকে একটা বুঝ নিয়ে বাসায় গেছে, যে মার্কেটিং প্ল্যানটা আমি দেখছি, আমার একটা বুঝ আসছে, গেছে। বাট সে ওখানে যাওয়ার পরে নেগেটিভ, তো আমাদের দেখা যাচ্ছে সোসাইটিটা অনেক বেশি নেগেটিভ, তাকে কেউ না কেউ হয়তো নেগেটিভ করে দিতে পারে। হয়তো এমন হতে পারে তার স্ত্রীর সাথে আলোচনা করছে, স্ত্রী ধর রাখো এগুলো, বাদ এগুলো, বা তার বাবা, তার মা বা প্রতিবেশী ভাই, যে কেউ হোক, তার সাথে হয়তো ব্যাড কাউন্সিলিং করছে, তাকে বিষয়টার সম্পর্কে নেগেটিভ ধারণা দিচ্ছে, এজন্য সে আর হয়তো আসতে চাইতেছে না বা আপনার সাথে বুঝতেও চাইতেছে না। এবার কী করতে হবে, আপনাকে ক্লোজিং দিতে হবে, প্রশ্ন উত্তর পর্ব হলো ক্লোজিং পর্ব, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব। তার প্রশ্নটা নিতে হবে, আসলে কোন কোন জায়গাতে গ্যাপ, সে তার প্রশ্নটা কী, সে কী জানতে চায়, এখানে কেন সে নেগেটিভ, সে বিষয়টা বের করতে হবে তার থেকে। বের করে তাকে সঠিক ট্রিটমেন্ট দিতে হবে, সঠিক উত্তর দিতে হবে, উত্তর দিয়ে তাকে পজিটিভ করতে হবে। এরপরে তাকে ফলো আপ দিতে হবে। এবার আমি ক্লোজিং দিয়ে দিছি, আস্তে আস্তে তাকে কিন্তু ফলো আপ দিতে হবে। এটা সবচেয়ে বেস্ট হয়, আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাকে ফলো আপ দিতে হবে। ক্লোজিং পরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাকে ফলো আপের মধ্যে রাখতে হবে এবং তাকে সম্পৃক্ত করে ফেলতে হবে আমাদের সাথে। ঠিক আছে, এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমরা আগাইতে হবে। এরপরে যখন সে আমাদের সাথে সিদ্ধান্ত নেবে, দেন তাকে জয়নিং। তাইলে সিলেকশনের পরে হচ্ছে ইনভাইট, তারপরে প্ল্যান শো বা সেমিনার, এরপরে 7 নম্বর সিঁড়ি হলো ক্লোজিং, 8 নম্বর সিঁড়ি হলো কি ফলো আপ, 9 নম্বর সিঁড়ি হচ্ছে জয়নিং কমপ্লিট করতে হবে আমাদের সিস্টেমের সাথে। অর্থাৎ আমাদের সফটওয়্যারে কিন্তু আমাদের আইডি বেস একটা বিশাল কর্মক্ষেত্র, সেটা তো জানেন। একটা বিজনেস সেন্টার পাবে সে, যেটা লাইফ টাইম সে এখান থেকে ইনকাম করার সুযোগ আছে। মানে বিষয়টা হচ্ছে আলাদিনের স্যারক পাইলেন, কিন্তু এটা যদি ঘষা দিতে হবে, তো ঘষা না দিলে তো আগুন ধরবে না। এখন অনেকেই বিজনেস সেন্টার পায়, বাট এই সেন্টারটাকে কাজে লাগায় না, যার কারণে সেটা ওভাবে ফ্রিজ হয়ে থাকে। যেমন
আমাদের পরিচিত আশেপাশে আছে, আপনারা অনেকেই ইব্রাহিম খলিল ভাইকে চিনেন। তো উনি দেখেন কাজটা শুরু করছে কিন্তু আজ থেকে 4 বছর আগে। উনি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এই ফর্মুলাগুলো মেনটেন করে উনি কিন্তু কাজ করে গেছেন। আজকে ওনার সাথে অনেক লোক সম্পৃক্ত, ওনার 2টা টিম অনেক বেশি স্ট্রং। এবার উনি গত প্রোগ্রামে বলছে যে ওনার 1.5 মাসে ইনকাম হয়েছে 6 লাখ টাকা। তাহলে 6 লক্ষ টাকা ওনার ইনকাম করছে উনি 1.5 মাসের মধ্যে, কারণ উনি ওটাকে প্রকৃত ইউজ করছে ওনার বিজনেস সেন্টারটাকে। এজন্য কিন্তু উনি ইনকাম করতে পারছে। সেটা আমাদের নোয়াখালী সদর দিতেই, এটা আমাদের উদাহরণ, আমাদের আশেপাশেই আছে। তাহলে সে এটাকে ব্যবহার করছে। তো ওই দিন একটা প্রোগ্রামে রাজীব বলছে যে আপনার সেন্টারটা তো বর্তমানে এই পরিস্থিতি, যদি 1 কোটি টাকা দিয়ে আপনি কি সেল করবেন? উনি বলতেছে এটা তো অসম্ভব। ধরেন সোনার ডিম দেওয়া হাঁস আমি কেন জবাই করবো? প্রতি মাসে আমার ওখান থেকে লাখ টাকা আসতেছে, তাহলে আমি কেন বিক্রি করব? ঠিক আছে, অথচ এরকম সেন্টার তো আমারও আছে, অমুকের আছে, তমুকের আছে, আপনাদের সবারই আছে, কিন্তু সবাই কিন্তু ওভাবে কাজ লাগাইতে পারে না, যার কারণে ইনকামটা আসতেছে না। অনেক ব্যক্তি আছে আমাদের নোয়াখালীতে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ইনকাম করতেছে, তারা আশেপাশে যারা এই সিস্টেমটাকে সম্পূর্ণ ব্যবহার করছে এবং বিষয়গুলোকে অনুধাবন করছে। তো এই জন্য আমাদের বিজনেস সেন্টারকে আমাদের কাজে লাগাতে হবে। এবার দেখেন জয়েনিংয়ের পরে কিন্তু কাজ শেষ না, এবার কিন্তু দায়িত্ব নেওয়া। আমি একটা ব্যক্তিকে স্পন্সর করছি মানে কি, তার দায়িত্ব নিয়ে নিছি, তাকে এবার সফল করা আমার দায়িত্ব। আমরা অনেকে কী করি, জয়েন তো হয়ে গেছে, স্পট ম্যাচিং ঢুকে গেছে, আমার কমিশন ঢুকে গেছে, আমার মোটামুটি শেষ, কাজ শেষ না, এইমাত্র কাজটা স্টার্ট হয়েছে। এবার তাকে সফল হওয়া পর্যন্ত আমি তার সাথে লেগে থাকবো, কারণ সে আমাকে দেখে আসছে, সে একটা তার ভিতরে আবার ওই স্টেপ বাই স্টেপ স্বপ্ন তৈরি করতে হবে। তারপরে এই যে যা যা আপনি করে এসেছেন, মানে এই বিজনেসটা সম্পূর্ণ ডুপ্লিকেশন বিজনেস। তো ডুপ্লিকেশন করে করে তাকেও আমার জায়গায় তৈরি করে নিয়ে আসা। বিশেষ করে আমরা যদি কিছু ব্যক্তিকে আমাদের 2টা সেলস ভলিউম থেকে তৈরি করে দিতে পারি, আমরা কিন্তু শুধু লিডিংয়ের জায়গা থাকবো, বাট আমরা এখান থেকে প্রতি মাসে চমৎকার ইনকাম করার কিন্তু সুযোগ আলহামদুলিল্লাহ এখান থেকে হবে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, এবং সেটা প্রমাণও আছে। তাহলে আমরা জয়েনিংয়ের পরে কী করতে হবে, মেম্বার ফলো আপ। যে আমাদের সাথে আসছে, মেম্বার হয়েছে, তাকে আমরা কন্টিনিউ ফলো আপ দিয়ে যাব, তাদের দুঃখে সুখে তাদের দায়িত্ব নিয়ে কাজগুলো করে দিব, তাদেরকে সফল হওয়া পর্যন্ত লেগে থাকবো। এরপরে আসেন সাপ্তাহিক একটা টিম মিটিংয়ে নিয়ে আসবো তাকে, অর্থাৎ প্রতি সপ্তাহে তাকে কাজ দিব এবং বুঝে নেব, সাথে থেকে তাকে সাপোর্ট দিয়ে সাকসেস করে দেওয়াই আমার দায়িত্ব, যেটা আমি স্পন্সর। এজন্য আমাদের এই লাস্ট যে স্টেপ সেটা হলো টিম মিটিং। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার টিম মিটিং করতে হবে, এবং সেখানে কি হবে, টার্গেট দিতে হবে, পরবর্তী সপ্তাহে টার্গেট বুঝে নিতে হবে, এবং ছোটো ছোটো আকারে ইনসেন্টিভও দিতে পারি আমরা, যে আপনি যদি আগামী 1 সপ্তাহের মধ্যে এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন, এই কাজ করতে পারেন, আপনাকে আমার পক্ষ থেকে এটা ইনসেন্টিভ আছে, ঘোষণা দিয়ে দেন, এবং নেক্সট মিটিংয়ে সেই ইনসেন্টিভটা তার হাতে উঠে দেন। দেখবেন যে আলহামদুলিল্লাহ সে অনেক বেশি খুশি, অনুপ্রাণিত, এবং খুব ভালো রেজাল্ট আসবে, সেটাই আমরা দেখতেছি। এটা হচ্ছে আমাদের 11 স্টেপ অফ ওয়ার্কিং ফাইল, অর্থাৎ আমাদের ওয়ার্কিং প্ল্যানের 11টা ধাপ, 11টা সিঁড়ি অতিক্রম করে আমাদের কিন্তু মূল জায়গায় যেতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু জানা আছে কিনা, তাহলে আমি সংক্ষেপে। প্রথম যেটা সেটা হচ্ছে নলেজ। নাম্বার 2 ড্রিম অ্যান্ড গোল সেট। নাম্বার 2 ড্রিম অ্যান্ড গোল সেট। নাম্বার 3 গেস্ট লিস্ট, অর্থাৎ যাদেরকে আমরা আমন্ত্রণ করব তাদের একটা লিস্ট তৈরি করা, কমপক্ষে 100 থেকে 500 লোকের গেস্ট লিস্ট তৈরি করা। নাম্বার 4 সিলেকশন বা প্রায়োরিটি লিস্ট, যাদেরকে আমরা আগে প্রায়োরিটি দিব, আমরা যাবো আস্তে আস্তে, কিন্তু কিছু ব্যক্তিকে আগে প্রায়োরিটি দিব, তাদের একটা লিস্ট তৈরি করা। নাম্বার 5 ইনভাইট বা আমন্ত্রণ, তাদেরকে আমন্ত্রণ জানানো। নাম্বার 6 সেমিনার বা প্ল্যান শো। নাম্বার 6 সেমিনার বা প্ল্যান শো। নাম্বার 7 ক্লোজিং বা প্রশ্নোত্তর পর্ব। নাম্বার 8 ফলো আপ, তাকে ফলো আপ দেওয়া। এবং নাম্বার 9 জয়নিং সম্পূর্ণ করা, অর্থাৎ আমাদের সিস্টেমের সাথে তাকে জয়নিং এঙ্গেজ করানো, জয়নিং। নাম্বার 10 মেম্বার্স ফলো আপ, জয়নিং পরবর্তী তাকে ফলো আপ দেওয়া। এবং নাম্বার 11 টিম মিটিং, যেটা ধারাবাহিক থাকবে প্রত্যেক সপ্তাহে। এভাবে টিম মিটিং ধারাবাহিকভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, তাকে সাকসেস হওয়া পর্যন্ত টিম মিটিং চলতে থাকবে, অর্থাৎ আবার তার একটা টিম হওয়া পর্যন্ত, তাকে একটা টিমের দায়িত্ব দেওয়া পর্যন্ত কন্টিনিউ তার সাথে লেগে থাকতে হবে।
তো এই হচ্ছে মূলত আমাদের 11 স্টেপ অফ ওয়ার্কিং ফাইল। আপনারা গরমের মধ্যে অনেক কষ্ট করে আমার কথাগুলো শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি ছোট্ট একটা কাজ দিই, আগামী প্রোগ্রামে আপনারা আপনাদের গোল ড্রিম এবং গোল সেটটা করে আসেন। অন্তত শর্ট টার্ম 1 বছর, গোল শর্ট টার্ম হচ্ছে 1 বছরের জন্য, মিড টার্ম হচ্ছে 5 বছরের জন্য, আর লং টার্ম হচ্ছে 10 বছরের জন্য। একবারে হেজিটেশনের কিছু নাই, কারণ আমাকে পেতেই হবে এমন কোনো বিষয় না। আমি লিখে নিব, জাস্ট আমি কি চাই এই জিনিসটা আমি কিন্তু লিখে নিব। ওই যে একজন বলছে না যে আমি স্বপ্ন যেহেতু খাচ্ছি তাহলে বিরিয়ানি খাই, ভালো জিনিস খাই, ভাত খাবো না। এখন আমি যেহেতু লিখতেছি, পাইতে হবে এমন তো বিষয় না, পাবো আল্লাহ যদি চায়। তবে আমি লিখে যাবো যে আমি কি কি চাই, কারণ মানুষ তার স্বপ্নের সমান বড়, আল্লাহ দেওয়ার জন্য রাজি, জাস্ট পরিকল্পনা দেখতে হবে। এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু কেউ এমনিতেই পেয়ে যায় নাই। সে প্রথমে স্বপ্ন স্থির করছে, লক্ষ্য নির্ধারণ করছে যে আমি এই জিনিসটা পেতে চাই, তাহলে নেক্সট সে কিন্তু ওটার পিছিয়ে কাজ করছে এবং সে পাইছে। কিন্তু অনেক ব্যক্তি আছে যারা অনেক খাই না খায় কিন্তু একটা স্বপ্নের পিছিয়ে কাজ করছে এবং লাস্ট কিন্তু সে কিন্তু সাকসেস হয়েছে। এজন্য আমরা কিন্তু স্বপ্ন লিখতে কার্পণ্য করবো না, বাবুরে আমি পাই না পাই, কী হয় না হয়, স্বপ্ন লিখবো, মানে লিখেই যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ দিতেও পারে এবং দিবে। স্বপ্নের পিছিয়ে যদি সিরিয়াসলি কাজ করে দিব, তাহলে আগামী ক্লাসে আমরা প্রত্যেকেই আমাদের স্বপ্নগুলো লিখে আনবো। ইয়েস অর নো? ইয়েস। তাহলে আজকে এই পর্যন্ত আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।